নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে তোমাদের পছন্দের ধারাবাহিক শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই সুধা বলছে যে এই মানুষগুলো যাতে আর কারো ক্ষতি না করতে পারে তার ব্যবস্থা আমি করব, আমি এক্ষুনি পুলিশকে খবর দেব, এই বলে ঝিনুকের কাছে যায়। তেজের বাবা বলছে, পণ চেয়ে তোমরা অপরাধ করেছো আর মিথ্যে কথা বলে আমার মেয়ের জীবনটাকে নষ্ট করে দিতে চেয়েছো। জ্যোৎস্না বলছে, কি ভেবেছো তোমরা যা করেছো তার জন্য তোমরা এমন শাস্তি পাবে যে কোনো মেয়ের দিকে আর চোখ তুলে তাকাতে পারবে না, এই বলে সুধার কাছে যায়। ঝিনুক বলছে, আমি আগে থেকে ইন্সপেক্টর আশুতোষকে খবর দিয়ে রেখেছি, উনি তাদের লোক পাঠিয়েছেন, এক্ষুনি চলে আসবেন, আসুন আপনারা। পুলিশের লোক চলে আসে। এরপরে পুলিশের লোককে দিয়ে ধরিয়ে দেয় সমুদ্র, বলে যে নিয়ে যান ওদেরকে, নিয়ে যান, আমরা থানায় যাচ্ছি, একটু পরে গিয়ে কথা বলছি। এরপরে যাওয়ার সময় সম্রাটের বাবা বলছে, এটা ভালো করলেন না কিন্তু মাসিমা, আমি অভিশাপ দিচ্ছি, আপনার ওই বিকট চেহারার নাতনিকে কেউ বিয়ে করবে না, সারা জীবন আইবুড়ো থেকে যাবে। এরপরে তো ওনার মুখে এরকম বাজে কথা শুনে তেজ আবারও তেড়ে মারতে যায়, তখন তেজকে থামিয়ে নেয় তেজের বাবা, পুলিশ ওদেরকে নিয়ে চলে যায়। এরপর সুধা ঠাম্মির কাছে এসে ক্ষমা চাইছে, আমাকে ক্ষমা করবেন ঠাম্মি, আমি এইভাবে বিয়েটা ভাঙতে চাইনি, কিন্তু এছাড়া আমার কাছে আর কোনো রাস্তা ছিল না, ওদের সত্যিটা সামনে প্রমাণ করার এটাই একটা রাস্তা ছিল। সুধা বলছে, সেই জন্যই আমাকে এই মিথ্যেটা বলতে হয়েছে, এই শয়তানের চেহারাগুলো সামনে আনার জন্যে। তখন ঠাম্মি বলছে, কোন মিথ্যে? তখন তেজের বাবা বলছে, আসলে বিয়ে বাড়ি থেকে সোনা গয়না টাকা পয়সা কোনো কিছুই চুরি যায়নি, সেই মিথ্যেটাই, সেটা মিথ্যে কথা বলা হয়েছিল যে চুরি গেছে, যাতে এদের সত্যিটা সবার সামনে আসে। এরপরে ঝিনুক সমুদ্রকে বলে সেসব নিয়ে আসতে, তারা টাকা পয়সা গয়নাগাটি বাসনপত্র সব নিয়ে চলে আসে। সেগুলো দেখে তো একদম অদিতির একদম চক্ষু চড়ক গাছ, অদিতির আর এদিকে জেঠিমার। সুধা আবারও ক্ষমা চাইছে ঠাম্মির কাছে যে এই মিথ্যে বলার জন্য আপনি যদি আমাকে শাস্তি দেন আমি সারা জীবন সেটা মাথা পেতে নেওয়ার জন্য রাজি আছি। তেজ বলছে, ঠাম্মি ওদেরকে তুমি যতই গয়নাগাটি দাও, যতই টাকা পয়সা দাও, ওরা লোভী, ওদের লোভ কিন্তু থামতো না। আমি এটাও নিশ্চিত যে বিয়ের পরেও কিন্তু ওরা ডলিকে চাপ দিয়ে আরও অনেক কিছু আদায় করতো আর কি, হয়তো গায়ে হাতও তুলতো, যেভাবে সার্থক সুধার গায়ে হাত বলে কথাটা বলতে বলতে থেমে যায়। সুধাও তাকিয়ে আছে আর কি তেজের দিকে। পুরোহিত মশাই বলছে যে লগ্ন তো বয়ে যাচ্ছে কর্তা মশাই, আর কি কোনো বিয়ে হবে না, আর কি বিয়ে হবে না? তখন দাদুভাই এসে বলছে, না আর কোনো বিয়ে হবে না। ঠাম্মি বলছে, আমি কি করব বলুন, আমি প্রাণপণ দিয়ে চেষ্টা করেছিলাম ডলি দিদিভাইয়ের জীবনটা সাজিয়ে দেওয়ার, এখন যদি ওর বিয়েটাই না হয় আমি এই টাকা পয়সা গয়নাগাটি এসবের কি করব বলুন? বলছে, আমি তো হেরে গেলাম, আমি একেবারে হেরে গেলাম। দাদুভাই বলছে, আমি আগে থেকেই সবটা শুনেছি কানন, কিন্তু তুমি যে হুট করে এই বিয়ের সিদ্ধান্তটা নিয়েছিলে এটা আমি আগে থেকেই মেনে নিতে পারিনি মন থেকে, তাই এই বিয়ের মণ্ডপেও আমি আসিনি, কিন্তু এত কিছু হয়ে যাওয়ার পরে আমি চুপ করে বসে থাকতে পারলাম না, ভালোই হয়েছে এই বিয়েটা ভেঙে গেছে। আমি বলছি, আমি জানি যে আপনি আমার সিদ্ধান্তের উপরে প্রশ্ন তুলবেন, তো আমি মানছি আমি ভুল করেছি, কিন্তু সম্রাটদের এত নাম ডাক, এত এত উচ্চ বংশ, এত বড় ঘরের ছেলে, সমাজে এত প্রশংসা, তাই জন্যই তো আমি রাজি হয়েছিলাম। বলছে, তারা যে এত লোভী হবে সেটা আমি কি করে বুঝবো বলুন তো? সুধা বলছে, ঠাম্মি বংশ আর টাকা পয়সা দিয়ে মানুষ বিচার করা যায় না, মানুষ বিচার করা হয় স্বভাব চরিত্র দায়িত্ব কর্তব্য নম্র এই সমস্ত কিছু আচার আচরণ দিয়ে। সুধা বলছে, তাহলে তুমি একটা পাত্র বেছে এনে দাও, তুমি যে বলছো নম্র ভদ্র, বেছে এনে দাও, আমি ওকে লগ্নভ্রষ্ট হতে দিতে চাইছি না, আমি এই মণ্ডপে ওর সাথে তার বিয়ে দেব। কাননবালা দেবীর কিন্তু কোনো মান সম্মান থাকবে না যদি তার নাতনি এই বিয়েতে লগ্নভ্রষ্টা হয়। এবার ঠাম্মির তো ডলির জন্য চিন্তা করতে করতে শরীরটা কেমন করছে, তখন পুরো পরিবার ঠাম্মিকে নিয়ে ব্যস্ত হয়ে গেছে। ডলি বলছে, তুমি আমাকে নিয়ে চিন্তা করবে না ঠাম্মি, ঠাম্মি তো কোনো কিছু আর ভালো লাগছে না যতক্ষণ না তার নাতনির বিয়ে দিচ্ছেন আর কি। এদিকে দেখা যাচ্ছে শাড়ি গয়না এগুলোর কোনো কিছু লোভ সামাল দিতে পারছে না অদিতি আর জেঠিমা। জেঠিমা বলছে যে আমি যেদিন থেকে নেমন্তন্ন পত্রটা বাড়িতে এসেছে সেদিন থেকেই ভেবেছি এই মেয়েটা যদি আমার বাড়ির বউ হতো তাহলে সেই গয়না টাকা পয়সা শাড়ি সব আমার হতো, সব আমার। অদিতি বলছে, এই স্বপ্নটা এখনো তোমার পূরণ হতে পারে মা, বলছে আর আমাদের মুখ ফুটে কিছু চাইতেও হবে না। অদিতি বলছে যে এই মেয়ে হচ্ছে সোনার ডিম পাড়া হাঁস, কিন্তু প্রশ্ন হচ্ছে বিচ্ছু কি এই বিয়েতে রাজি হবে? বলছে, কালকেই বিচ্ছু বলছিল ওর নাকি মডেলের মতো মেয়ে চাই। দাদুভাই সুধাকে বলছে যে আমি এই ভয়টাই পাচ্ছিলাম যে এই ব্যাপারটা কারণ মেনে নিতে পারবে না, ও শরীর খারাপ হবে। আচ্ছা, তোমাদের ম্যারেজ বিউরোতে কোনো কি পাত্র নেই? সুধা বলছে, পাত্র তো আছে, কিন্তু এত তাড়াতাড়ি। তেজ বলছে, এত তাড়াতাড়ি কি করে সবটা সম্ভব দাদুভাই, এটা সম্ভব নয়। এদিকে ডলি বারবার করে বিচ্ছুর দিকে তাকাচ্ছে যে বিচ্ছুর মনে কি সত্যি আমাকে নিয়ে কোনো কিছু নেই? যাকে এতগুলো লোক রিজেক্ট করেছে তাকে কেনই বা বিচ্ছু পছন্দ করবে? আমারই আশা করাটা ভুল হয়েছে, ডলি বলছে।
আমি বলছে যেভাবেই হোক একজন সৎ ভালো পাত্র তুমি খুঁজে নিয়ে এসো। বলছে ডলি দিদিভাইয়ের বিয়ে আজকে হতেই হবে, আমি লগ্নভ্রষ্টা হতে দেবো না কিছুতেই। ঠাম্মি বলছে দাদুভাই বলছে এমন পাত্র খুঁজে বের করতে হবে যে ভালোবাসা দিয়ে সারা জীবন দিদিভাইকে আগলে রাখে, ঠিক যেমন আমার ওই তেজ দাদুভাই তোমার পাশে আছে ঠিক সেই রকম, সবসময় যাতে আগলে রাখে ডলি দিদিভাইকে, সবসময় যাতে ওর পাশে থাকে। এরপরে দেখা যাচ্ছে একজন কাকুর বয়সী লোক এসে বলছে মাসিমা আপনি যদি অনুমতি দেন আমি ডলিকে বিয়ে করব, আসলে বউটা মারা যাওয়ার পর না আমার খুব স্বাদ ছিল আরেকটা বউ হোক, মানে এভাবে বলছে। তখন ঝিনুক বলছে এই যে শুনুন কাকু, আপনার এই স্বপ্নের মুখে না আমি ভালো করে নুরো জেলে দেবো, ঠিক আছে? এই বলে যে কাকুর পিছনে তাড়া করলো ঝিনুক, একবারে তাকে বের করেই ছাড়লো। পুরোহিত মশাই বলছে লগ্ন তো বয়ে যাচ্ছে, এবার বিয়েটা না হলে কোনে যে লগ্নভ্রষ্টা হবে। এবার তো সবাই খুব চিন্তায় পড়ে গেছে, কোথা থেকে পাবে পাত্র এত তাড়াতাড়ি, কি করে বা হবে সম্ভব। হায় হায় কি চলছে। ঠাম্মি বলছে যে কিছু একটা করো তোমরা, ডলি দিদিভাইয়ের বিয়েটা দিতেই হবে, পাত্রের খোঁজ করো। যেই তৎপরতা দেখিয়ে তুমি আর তেজ আমার ডলি দিদিভাইয়ের বিয়েটা ভাঙলে, সেই তৎপরতা দেখিয়ে একটা পাত্র খুঁজে আনো এবার। বলে তুমি যদি পাত্র আনতে না পারো তাহলে কিন্তু তোমাদের স্বামী স্ত্রীকে আমি একদম ক্ষমা করবো না, বসু মল্লিক পরিবার থেকে তোমাদের বহিষ্কার করে দেবো। সুধা তেজ শুনে তো অবাক, কি বলছে ঠাম্মি এসব। ঝিনুক বলছে যে আমাদের চেনা ক্লায়েন্টের সাথে কথা বললাম, কিন্তু এত তাড়াতাড়ি বিয়ে দিতে রাজি হচ্ছে না। সুধা বলছে সেটাই তো মানে সম্ভব, মানে সেটাই তো হওয়া উচিত, এভাবে কি এত তাড়াতাড়ি বিয়ে সম্ভব নাকি? ডলি বলছে যে বৌদি তোমাকে এত তাড়াতাড়ি পাত্র খুঁজতে হবে না, আমিও এত তাড়াতাড়ি বিয়ে করব না। এই বলে মালাটালা খুলে যখন চলে যাচ্ছে তখন জেঠিমা আসে, দাঁড়া ডলি, দিয়ে বিচ্ছুকে নিয়ে আসছে, মানে সুধার জেঠিমা। জেঠিমা বলছে বিচ্ছু করবে, বিচ্ছু ডলিকে বিয়ে করবে। সুধা সুধা তো শুনে অবাক, বিচ্ছু তো অবাক যে কি রে বাবা এ কি হচ্ছে আমার সাথে। ডলি বলছে তাহলে কি আমি ভুল ভাবছিলাম, বিচ্ছু কি আমাকে পছন্দ করে? বিচ্ছু বলছে মা তুমি এসব কি বলছো? মিলন বলছে মা এভাবে বিয়ে হয় নাকি? জেঠিমা বলছে যে আমি যখন বলেছি বিয়ে করবে বিচ্ছু তখন বিয়ে করবে। এবার জেঠিমা বিচ্ছুকে নিয়ে গিয়ে বোঝাচ্ছে শোন, আজকে তুই যদি বিয়েটা না করিস তাহলে ডলিটা লগ্নভ্রষ্টা হবে আর সুধার সম্মান যাবে, সুধাকে সবাই দায়ী করবে, তুই কি এটা চাস? অদিতি বলছে অনেক ঝড়ঝাপটার পর সুধার এই সংসারটা বসেছে, আজকে আবারও ওটা ওটা শেষ হয়ে যেতে চলেছে, তুই কি এটাই চাস বল? এভাবে বিচ্ছুকে বোঝাচ্ছে সুধার কথা শুনিয়ে। অদিতিরা ভালো করে জানে যে সুধা দিদির জন্য তার ভাই বোনরা সবকিছু করতে পারে। শোন এই বিয়েটা হলে কিন্তু সুধারও সম্মান রক্ষা হবে, ডলিও সম্মান নিয়ে থাকবে, আমরাও সবাই সম্মান নিয়ে থাকবো, সবার সম্মান রক্ষা হবে, এইভাবে বোঝাচ্ছে। বিচ্ছু তো চুপ করে আছে, স্বাভাবিক, কেউ কারো বিয়ের সিদ্ধান্ত এত তাড়াতাড়ি নিতে পারে নাকি হটকারিতার মধ্যে। ইমোশনাল ব্ল্যাকমেল করছে জানিস তো, একজন মেয়ে হয়ে কোনো মেয়ের খারাপ হোক সেটা আমি একদমই চাই না, তুই এই বিয়েতে রাজি হয়ে যা বিচ্ছু, না হলে সুধার সংসারটা কিছুতেই বাঁচানো যাবে না, রাজি হয়ে যা। ঠাম্মি বলছে না না এটা হয় না, বিচ্ছু তো এখনো বেকার, ওরকম বেকার ছেলের সাথে আমি আমার নাতনির বিয়ে দেবো কি করে, না না এটা হয় না। অদিতি বলছে হ্যাঁ আপনি ঠিকই বলছেন, আমাদের ছেলে বেকার, আমরা গরিব, আমাদের টাকা পয়সা নেই, তবে এটুকু বলতে পারি আপনাদের নাতনিকে আমরা খুব ভালো করেই রাখবো, একদম রানীর মতো থাকবে ও। আর তখন দোয়েল বলছে সুধাদি তো বলল পাত্রের টাকা পয়সার চেয়ে পাত্রের স্বভাব চরিত্রটাই মেন, আমাদের বিচ্ছুর স্বভাব চরিত্র দুটোই ভালো, পাড়াতে জিজ্ঞেস করে নেবেন, এরকম ছেলে আর দুটো নেই। জেঠিমা বলছে তাছাড়া আপনারা আমাদের কুটুম্ব, আমার মনে হয় এই আত্মীয়তাই মঙ্গল আছে। ঠাম্মি কিছুতেই রাজি না। আমি বলছে না না আমি রাজি নই। দাদুভাই বলছে কেন? ঠাকুরের আশীর্বাদে একটা সুন্দর পাত্র পাওয়া গেছে, তাহলে এখন তুমি রাজি নাও কেন? ঠাম্মি বলছে কিন্তু, তখন দাদুভাই বলছে কিন্তু তোমার যত কিন্তু সব ওই টাকা পয়সা সামর্থ্য নিয়েই না। আচ্ছা তুমি বলো তো, তুমি এই লোভী পাত্র সমস্ত দাবি দেওয়া মেনে টাকা পয়সা গয়না গাটি বাড়ি ঘর দর সব দিয়ে দিচ্ছিলে, সেগুলো যদি আমরা এই পাত্রকে দিই তাহলে তো ওরা আমার দিদিভাইকে মাথায় করে রাখবে, তখন তো তোমার এই টাকা পয়সা সম্পদ সামর্থ্য নিয়ে তোমার আর কোনো মাথা ব্যথা থাকবে না। সুধা বলছে না দাদু, এইভাবে কোনো বিয়ে হয় না, এতে ডলির মত আছে কিনা সেটা আগে জানতে হবে। জেঠিমা তখন বলছে সুধাটা না কোনোদিন আমাদের ভালো দেখতে পারে না। এরপরে সুধাও জিজ্ঞাসা করছে, তেজও জিজ্ঞাসা করছে। তেজ বলছে বল, আমি তোর দাদা, আমি কাউকে ভয় পাই না, আমি সমাজের পরোয়া করি না, তোয়াক্কাও করি না, তুই আমাকে বল যে তুই তুই এই বিয়েতে রাজি কিনা। তখন ডলি বলছে মত আছে। এটা শুনে তো বিচ্ছু অবাক। ডলি বলছে আমি এই বিয়ে করতে রাজি। বিচ্ছু বলছে ডলি তো রাজকুমারীর মতো মানুষ হয়েছে, আমার মতো একটা সাধারণ ছেলেকে বিয়ে করার কথাও স্বপ্নেও ভাবতে পারে না, তাহলে ডলি মত দিল কেন? ও কি চাপে পড়ে আমাকে বিয়ে করতে রাজি হলো? কিন্তু আমি এভাবে কি করে বিয়ে করি? কিন্তু না করলে দিদির আবার সবকিছু সংসারটা উজড়ে যাবে, কোন দিকে যাই আমি, এরকম দ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে এখন বিচ্ছু। ওরা তো বিচ্ছুকে জোর করছে, ডলিকে মণ্ডপে নিয়ে গেছে ওর মা বাবা। তখন সুধা বলছে এই বিচ্ছু এদিকে আয়, তুই আমার চোখে চোখ রেখে কথা বল, তুই পারবি তো আমাদের ডলিকে সুখী রাখতে, ওকে ভালো করে রাখতে? বল বিচ্ছু, তোর মত আছে তো এতে? বিচ্ছু বলছে আছে, আমি পারবো সুখী রাখতে ওকে, তোর জন্য আমি সব পারবো করতে, বিচ্ছু বলছে। এরপরে শুরু হয়ে যায় ডলি আর বিচ্ছুর বিয়ে। শুভদৃষ্টির সময় ডলি তো খুশি মনেই শুভদৃষ্টি করছে, কিন্তু বিচ্ছু কিন্তু ডলির দিকে তাকাচ্ছে না। ডলি বলছে যে বিচ্ছু তো রাজি হলো বিয়ে করতে, তাহলেও আমার দিকে তাকাচ্ছে না কেন? যাই হোক এভাবে বিয়ে সম্পন্ন হচ্ছে, কারণ বিচ্ছু এখনো শখের মধ্যে আছে, ও তো ভাবতেই পারছে না ব্যাপারটা, ডলি না হয় ওকে পছন্দ করে রেখেছে, কিন্তু বিচ্ছুর মনে তো সেরকম কিছু ছিল না কোনোদিনও। যাই হোক এদিকে তেজ চিন্তা করছে, সুধা তেজের কাছে গেছে, বলছে আমি বুঝতে পারছি তোমার চিন্তা হচ্ছে ডলির জন্যে, কিন্তু বিশ্বাস করো
বিচ্ছু খুব ভালো ছেলে, ছোট থেকে আমি ওকে নিজে হাতে করে মানুষ করেছি, ও ডলিকে খুব ভালো রাখবে। বিচ্ছু আমাকে কথা দিয়েছে। তেজ বলছে ও যেন ওর কথাটুকু রাখে সুধা। কম বয়সে ডলিকে একটা ঝড়ের উপর দিয়ে যেতে হলো, ওর তো কোনো দোষও ছিল না, তাও এরকম ইনসাল্টেড হতে হলো। এমন একটা পাত্রপক্ষ এলো যে যারা আর কি ডলির নখেরও যোগ্য নয়। আমি শুধু চাই যে ও যাতে কোনো কষ্ট না পায় জীবনে, রিজেকশন, অপমান, অবহেলা এইসব যাতে আমার বোনের কপালে না জোটে। তখন সুধা বলছে, তাই হবে তেজ, তুমি চিন্তা করো না, তোমার বোন আর আমার ভাই দুজনে মিলে খুব ভালো করে সংসার করবে। এবার মানুষজন বলাবলি করছে ওই সুধার জন্যই আমাদের ডলিটা ওই লম্পট ছেলেটার হাত থেকে রক্ষা পেল। আর আরেকজন বলছে যে সত্যি তো, ওই জন্য তো দেখো সুধার জন্য আজকে কত সুন্দর একটা সম্পর্ক তৈরি হলো। তেজের বাবা বলছে বিচ্ছুকে যে বাবা, আমার মেয়েটাকে আমি খুব যত্ন করে বড় করে তুলেছি, ওকে একটু দেখে শুনে রেখো। এদিকে বিচ্ছুকে চুপচাপ দেখে দোয়েল বলছে, কি রে বিচ্ছু, তুই চুপচাপ কেন? তুই মায়ের কথা রাখতে এই বিয়েটা করছিস না তো? তখন বিচ্ছু বলছে, শুধু মায়ের কথা রাখতে না রে, সুধাদির কথা ভেবেও আমি এই বিয়েটা করছি। সুধাদির বিপদ হয়েছে জেনেও আমি ভাই হয়ে কি করে চুপ করে থাকবো বল? দোয়েল তো এই কথাটা শুনে একটু অবাক হচ্ছে। এরপরে সুধা দুজনের গাঁটছড়া বেঁধে দেয়, আর দুজনের বিয়ে বেশ সুন্দরভাবে সম্পন্ন হচ্ছে। এদিকে দেখা যাচ্ছে জেঠিমারা কিন্তু সেই বাসনের দিকে তাকিয়ে পুরো জিভ চাটছে, মানে এতটাই লোভ হচ্ছে বাসন দেখে। সুধার কিন্তু নজরে সেটা পড়েছে, যেটা সুধার একদম ভালো লাগছে না। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইবটা করতে কেউ ভুলবে না। আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় যথাসময়ে কিন্তু চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।